আগে আর 5ই আগস্টের পরে আমাদের দেশের প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণ উল্টে গেছে, এটা তো নিঃসন্দেহে। তো যে সময়টা ছিল এটা স্বৈরাচারী একটা সময় ছিল। অনন্য মামুন ওই সময়কার যারা রাজনীতিবিদ বা হচ্ছে ওই সময়কার যারা হ্যাডমালা মানুষজন তাদের সাথেই তার দহরম মহরম, এবং সেইভাবেই উনি কিন্তু কাজ করেছেন, এবং তাকে আমরা ওই তাদেরই মানে সহচর বলেই জানি সবসময় আমরা যারা কাছের মানুষ। তো সেই সময়ে যেহেতু এই দেশেই থাকতে হবে, এই মিডিয়াতেই কাজ করতে হবে, তো ক্ষমতার যারা অপব্যবহার করতো মামুন ভাইও তো তার মধ্যে একজন, নাহলে এত মানুষের কে কাজ করিয়ে টাকা না দিয়ে উনি কিভাবে দিনের পর দিন পার পেয়ে যেত? হ্যাঁ, এটার একমাত্র কারণ হচ্ছে সরকারি দলের সঙ্গে তার সখ্যতা ছিল, এবং উনি ওইভাবেই কাজ করতো, ওইভাবেই তাদের সাথে চাটুকারিতা করতো, ওইভাবে করে কাজ নিয়ে কাজ করতো। তার মানে এক অর্থে তিনি একটু ক্ষমতাধরই ছিলেন। তো সেই জায়গা থেকে যেহেতু আমাদেরকে এখানে কাজ করতে হবে, বলার সুযোগটা হয়নি, সাহসটা পাইনি, সত্যি কথা যেটা, সাহস পাইনি। এখন যেভাবে আমি খোলা মনে কথা বলতে পারছি সেই সুযোগটা আমার ছিল না। এখন আমার কথা বলার সুযোগ হয়েছে, সেই সাহসটা পাচ্ছি, পরিবেশটা সেইভাবে তৈরি হয়েছে, যে কারণেই আমি এত জোরে সোরে বিষয়টা বলতে পারছি। অনেকেই বলতেছে, সোশ্যাল মিডিয়া ভেসে বেড়াচ্ছে যে অনন্য মামুনের যেহেতু সাকিব খান আছে, এই বিষয়টা নাম নিলে হয়তো বা নিজেকে ভাইরাল আরও করার জন্য। এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে না? আপনি কি ভাইরাল হওয়ার জন্য কি এটা বলছেন নাকি? শুনেন, 2011 সাল থেকে কাজ করি। 2011 সাল থেকে আমি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, প্রায় 14টা চ্যানেলে আমি উপস্থাপনা করেছি, একাধিক প্রোগ্রাম, এবং সবসময় আমার সততা বজায় রেখেছি। সবসময় আমার ওই যে সস্তা কিছু ভিউ থাকে না, ওইটার কাঙাল আমি কখনোই না, কোনো দিন না। দুইটা নেগেটিভ কথা বললে ভাইরাল হওয়া আজকাল কি কোনো ব্যাপার? আমরা চারপাশে দেখি না ভাইরালদেরকে? তাদের কি কোনো মান সম্মান আছে? তাদের কি কোনো কোয়ালিটি আছে? 2 দিন পরে তাদেরকে মানুষ মানে কি বলবো এরা আমাদের সম্মানহানি করে, প্রতিনিয়ত আমাদের সম্মানহানি করে। তারা নিজেদেরকে শিল্পীর সমান জায়গায় দাঁড় করাতেও চায়, আবার এই ধরনের ছোট কাজ কারবারগুলো করে একেবারে মিডিয়াটাকে খুবই প্রশ্নবিদ্ধ করে রাখে সবসময়। তো ওই জায়গায় নিজেকে নেওয়ার ইচ্ছা কখনোই নাই। ভাইরাল হওয়া কোনো ব্যাপারই না এই যুগে, বিশেষ করে আমরা যারা মিডিয়ায় কাজ করি, আপনারা যারা সবসময় আমাদের সাথে থাকেন, সাংবাদিকরা, স্ক্রিন যেখানে আমাদের, তো সেইখানে ভাইরাল হওয়া কি খুব কঠিন? এটা সেই 2011 সাল থেকে আজকে হচ্ছে যে 1911 সাল থেকে এটা 2024, তাহলে কত বছর? 15-16 বছর আমি তো টুকটুক করে সেই স্টুডেন্ট লাইফ থেকে আমি কাজ করি। সেই স্টুডেন্ট লাইফ থেকে কাজ করতে করতে আমি টুকটুক করে আস্তে 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 করে এগিয়েছি। আমার যে ভাইরাল হওয়ার সুযোগ আসে নাই কখনো, তা তো না, আমার বহু ভাইরাল হওয়ার সুযোগ এসেছে। এইটা আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে প্রিয়তমায় আমি কাজ করেছি না, তো সেই হিসেবে তো আমি প্রিয়তমার কে না ভাইরাল? প্রিয়তমায় যে কলা কুশলী কাজ করেছে, যারা ক্যামেরার পিছনে কাজ করেছে, সামনে কাজ করেছে, ওখান থেকে যে কুকুর হেঁটে গেছে সেও ভাইরাল। প্রিয়তমা সুপার ডুপার হিট, বাংলাদেশের ইতিহাস ভেঙে দিয়েছে। সেইখানে কাজ করার পরে আবার আরেকটা উদাহরণ যদি দেই, যে রায়হান রাফির জানোয়ারে আমি কাজ করেছি, আপনাদের মনে আছে কিনা? জানোয়ার বাংলাদেশের 2021 সালে বাংলাদেশের ওয়েব ফিল্মের সর্বপ্রথম সুপারহিট ওয়েব ফিল্ম, যেখানে প্রধান চরিত্রের 2-3টা চরিত্রের মধ্যে আমি একজন ছিলাম, এবং সেটা মানে বিশালভাবে হিট হয়েছিল। তো এত হিট কাজের পরে ওনার এইগুলা দিয়ে আমার তো হিট হওয়ার কিছু নাই। আমি সবসময় আমার কাজের যোগ্যতায় হিট হতে চেয়েছি। ওনার এতকাল বসে এতগুলা মানুষকে কাজ করিয়েছে। হ্যাঁ, শিল্পীরা আসলে আমরা নিজেদেরকে নিজেরাই সম্মান দিতে পারি না। আমি নিজেই সম্মান দেইনি, কারণ আমি ওনার প্রথম কাজ থেকে যদি আমার পারিশ্রমিক বুঝে নিতে চাইতাম সেরকম শক্তপোক্তভাবে, তাহলে হয়তোবা ওনার সাথে আমার আর কাজ করা হতো না। চিন্তা করেছি এখানে ডিরেক্টরের সংখ্যা কম, আমরা আর্টিস্ট অনেক বেশি। ঠিক আছে, একজন ডিরেক্টরের সাথে ভালো সম্পর্ক তৈরি হয়েছে, কাজ করছি, তো ঠিক আছে। যদি ওনাদের কথা তো পরের মুভিতে পুষিয়ে দিব, টাকা সব পেয়ে যাবেন, এইটায় বাজেট কম আছে,
পরেরটাই পুরোটা পেয়ে যাবেন, এই আশায় কিন্তু আর্টিস্টরা আটকে থাকে। উনি কমপ্লেন করেছে যে আমি যদি প্রথম চলচ্চিত্রেরই টাকা ক্লিয়ার না পাই তাহলে আমি দ্বিতীয় তৃতীয়টায় কাজ করলাম কেন। তো কথা হচ্ছে এইটা, সেটার উত্তর হচ্ছে এইটা। ভেবেছি যে ঠিক আছে, একটা ডিরেক্টরের সঙ্গে গুড রিলেশন হয়েছে, কাজ করছি, পরেরটা যদি পুষিয়ে দেয় তো খুবই ভালো কথা। পরেরটা করেছি সেইভাবে, সেই সময়েও দেখা গেছে যে আরও সখ্যতা বেড়েছে। ওনার সাথে আমার একটা ভাই বোনের সম্পর্ক কিন্তু একেবারেই, ওনার অনেক ব্যক্তিগত অনেক কিছু মানে দেখার বা সেগুলো সমাধান করার সুযোগ আমার হয়েছে। হ্যাঁ, অনেক ঘনিষ্ঠ না হলে আমরা 2-3 জন ছিলাম যারা ওরকম ঘনিষ্ঠ। কখনোই এই বিষয়গুলো আপনারা যদি আমাকে অনেক বড় কিছু, অনেক বিশাল কিছু অফার করেন, আমার পক্ষে এই জিনিসগুলো আমি কখনো ডিসক্লোজ করব না, এত দূরের ছোট লোকই করব না। তার সাথে আমার প্রফেশনাল জায়গায় যদি কোনো ক্ল্যাশ থেকে থাকে, আমি সেই প্রফেশনাল জায়গা থেকেই উত্তর দিব। আমি তাকে ব্যক্তিগত কোনো আক্রমণ করে, একটা আর্টিস্ট একজন ডিরেক্টরের ব্যক্তিগত জীবন থাকবে সেটা ভিন্ন, প্রফেশনাল জায়গায় সে যদি অনেস্ট থাকে, সেই জায়গাগুলো সে এখানে ডিসঅনেস্টি করেছে, সেইটাই আমার কমপ্লেন। আমি এই জায়গাগুলা পরিষ্কার করে একটা জিনিস বলতে চাই, ওই যে ওনার কমপ্লেন যে তৃতীয় দ্বিতীয় তাইলে কেন করলো, প্রথমটাই যদি আপনি ঠিকঠাক মতো পারিশ্রমিক না পান তার মানে কি আমাকে পুরা মিথ্যা বানিয়ে দিল না? তো আমার তো কতগুলো আমি স্ক্রিনশট দিয়েই দিয়েছি, যারা যারা টাকা পাবে আমার পোস্টে তো আমি দিয়েই দিয়েছি যে এরা এইভাবে টাকা পাবে, সেই কনভারসেশনগুলো দিয়ে দিয়েছি। ওনাদের কোনো সিস্টেম নাই চুক্তি করার, ওনাদের কোনো সিস্টেম নাই মানি রিসিভ করার। আচ্ছা ভালো কথা, আমি যদি এটাও বলি যে ঠিক আছে ওনাদের চুক্তি করে নাই না, এটা যদি আমি মিথ্যাই বলি, আমি কোনো টাকা পাবো না, তো যে হাউস থেকে টাকা পয়সা আদান প্রদান হয় তাদের কি মানি রিসিপ্ট থাকে না? তাদের কাছে প্রমাণ থাকে না যে কোন আর্টিস্টকে কত টাকা দিয়ে দেওয়া হয়েছে? প্রমাণ থাকে কিনা? এইটাই সিস্টেম কিনা? আমি না হয় চুক্তি করে না, এটা নয় মিথ্যা বললাম, টাকা সব দেওয়া হয়ে গেছে, তাদের কাছে তো মানি রিসিপ্ট থাকবে যে এই আর্টিস্ট এত টাকা বুঝে পাইছে। সব হাউসেই কিন্তু থাকে, তো ওইগুলা দেখাক উনি, ওগুলা দেখাক যে আমাকে এই টাকা দেওয়া পরিশোধ হয়ে গেছে, ওই আর্টিস্টদেরকে টাকা পরিশোধ হয়ে গেছে, আমাকে দেখাক, আপনাদেরকে দেখাক। আমি দেখতে চাই না, পারবে না, ওনার কাছে এগুলোও নেই। আচ্ছা, আমরা জানি যে